বর্তমান সভ্যতা বিশ্বজুড়ে বজ্র তৈরির সভ্যতা 3-0 তত্ত্ব নিয়ে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে কাতার। সাংবিধানিক ক্ষমতা নিয়েই কাজ গোছানোয় ব্যস্ত ইসি। ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। সংস্কারের আগে নির্বাচন মানবে না মানুষ, বলছে জামাত। বাজারে চালের দাম কিছুটা বাড়তে পারে জানালেন খাদ্য উপদেষ্টা। অর্থনৈতিক ধীরগতিতে দেশে দারিদ্র্য ও বৈষম্য বাড়বে আশঙ্কা বিশ্বব্যাংকের। এবং জম্মু কাশ্মীর হামলার জেরে দিল্লির পদক্ষেপে পাল্টা জবাব ইসলামাবাদের। আকাশসীমা ও বাণিজ্য বন্ধ সহ একগুচ্ছ সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী উল্লেখ করে এটি কেবল বিশ্বজুড়ে বজ্র তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কাতার বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। 3-0 একটি বিশ্ব নির্মাণ, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয়। এতে 3-0 তত্ত্ব নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, বিশ্ব যে সভ্যতার মধ্য দিয়ে এগোচ্ছে তা আত্মবিনাশী। এটি শুধু বজ্র তৈরি করছে যা একসময় গোটা বিশ্বকে বিনাশ করবে। The most powerful generation in human history. I can do it much better, much faster than any other generation has ever done. If other generation took years and years to get it done, you do it in a split second. That's the power you got. বাংলাদেশের তরুণ জনসংখ্যার জন্য নতুন সুযোগ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কাতারের কাছে পূর্ণ কূটনৈতিক, আর্থিক এবং বিনিয়োগ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দোহায় দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে সাক্ষাতে এমন আহ্বান জানান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন কাতারের প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন এগিয়ে নিতে বাংলাদেশের পাশে থাকার কথাও বলেন তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তনে সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইস। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সিইসি জানান, সংস্কার কমিশনের অপেক্ষায় না থেকে সাংবিধানিক ক্ষমতায় যতটুকু সম্ভব সে কাজগুলো আগে শেষ করবে কমিশন। এবার আসাদের প্রতিবেদন। 3 মাস আগে অস্ট্রেলিয়ান হাই কমিশনার হিসেবে ঢাকায় যোগ দেন সুসান রাইল। বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে যান তিনি। আলোচনা শেষে সুসান রাইল জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসির যাত্রায় সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকবে তার দেশ। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্রুত বাস্তবায়নযোগ্য বেশ কিছু আইন সংশোধনের কাজ চলছে। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াও চলমান। আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি, এটা বলেছে অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা জানিয়েছি। তারপরে আমাদের যে ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা ইনশাআল্লাহ একটা আইনের সংশোধন দরকার, এটা হয়ে গেলে ওইটাও আমরা করে ফেলবো। পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি, টাইম বাড়িয়েছি 2 মাস, এই কথাটা বলেছি। সাংবিধানিক এখতিয়ারে থাকা কাজগুলো ইসি করছে জানিয়ে বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পর বাদ বাকি কাজে মনোযোগ দেবে কমিশন। ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। এরপর দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে গ্যাজেট প্রকাশের বিষয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইশরাক হোসেন। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। যখন গ্যাজেট হবে বা পরবর্তীতে আরও যখন এটা কার্যক্রমটা আরও অগ্রসর হবে, আমরা আমাদের যে আইনজীবী প্যানেল যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ফুল ব্রিফিং করতে পারবো। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। যেটা আইন বিএনপি যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় 31 দফা নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি বলেন, বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বলেন, ভোটাধিকার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব। বিগত 15 বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার
বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে তা জাতির সামনে প্রকাশ করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত বলেও জানান তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণের গভীর চক্রান্ত চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় আসামি হয়েও আদালতে উদ্ধত্যপূর্ণ আচরণ করছে শেখ হাসিনার দোসররা। শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে উদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীর হোতারা আজও কেন ধরাছোঁয়ার বাইরে, সে প্রশ্ন রাখেন বিএনপির এই মুখপাত্র। হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশের জন অধিকার পার্টির প্রতিনিধি ও বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি লিয়াজু কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। নির্বাচন কমিশন মোটামুটি সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ এবং তাদের সদিচ্ছা থাকলে, এই জাতির ভোটারের সদিচ্ছা থাকলে, সকলের সদিচ্ছা থাকলে ডিসেম্বর মাসের আগেই নির্বাচন সম্ভব। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই মুহূর্তে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন এটা খুব প্রয়োজন। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা জাতির সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যেই বিষয়ে ঐক্যমত হয়েছে সংস্কারের বিষয়ে, সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। প্রকাশ করে আপনি ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার করতে অসুবিধাটা কোথায়? খালি বিএনপি না, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানিয়ে দিয়ে সনদ সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই প্রস্তুত বলেও জানান আমির খসরু মাহমুদ। চিন্তা করে লাভ নাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সমস্ত সবাই উদ্গ্রীব, ভোট দেওয়ার জন্য প্রস্তুত। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এর আগে কোনো নির্বাচন জাতি মানবে না। দিনব্যাপী মিরপুরে গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জামায়াত সুযোগ পেলে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে যাতে শিক্ষিত তরুণেরা বেকার না থাকে। আমরা এমন একটি শান্তির, নিরাপদ, সম্মানের বাংলাদেশ গড়তে চাই, যেই দেশে কোনো হানাহানি, হিংসা থাকবে না, ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভাগাভাগিও হবে না। আমরা ঘোষণা করেছি যে আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। গেল বছরের চেয়ে কেজিতে 4 টাকা বেশিতে ধান চাল ক্রয় করছে সরকার। ফলে বাজারে চালের দাম কিছুটা বাড়বে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, আমন ধান সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেট ছিল না, বড় সংগ্রহ থাকবে না। কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করে, তাদের উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারলে চাষে আগ্রহ হারাবে বলেও মন্তব্য করেন তিনি। এবারে দাম বিবেচনা করতে গিয়ে আপনারা দেখেন গত বছর 4 টাকা বেশি আসছে চালে এবং ধানে। সুতরাং আমরা কিন্তু বিবেচনা নিয়েছি কৃষকের স্বার্থ। শুধু তা না, আরেকটা জিনিসও এখানে কিন্তু আসলে যারা চাল মার্কেটের চালের দাম নিয়ে লেখালেখি করেন বা বলেন, এই যে আমাদের গণমাধ্যমে বন্ধুরা আছেন, তারাও কিন্তু একটা জিনিস বুঝবেন, আমরা সরকার যখন 49 টাকা কেজিতে চাল কিনছেন তখন বাজারে চালের দাম একটু বাড়বে।
দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং সামগ্রিক অর্থনৈতিক ধীরগতির প্রভাবে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। বুধবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, চলতি ধারা অব্যাহত থাকলে 2025 সালে দেশের যাবতীয় দারিদ্র্যের হার 22.9% পৌঁছাতে পারে, যা 2022 সালে ছিল 18.7%। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও জানানো হয়, যাদের দৈনিক আয় $2.15 নিচে তা দ্বিগুণ হয়ে 9.3% পৌঁছাতে পারে। এতে অতিরিক্ত 30 লাখ মানুষ অতি দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। শ্রমিকের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর শ্রমিকদের পিছিয়ে পড়ার জন্য লেজুর বৃত্তিকে বড় কারণ বললেন রাজনীতিবিদরা। রাজধানীতে আয়োজিত এক কনভেনশনে এসব কথা বলেন বক্তারা। রেজা খানের রিপোর্ট। এক যুগ আগের এই দিনে বিশ্বের তৃতীয় বৃহৎ দুর্ঘটনা ঘটে সাভারের রানা প্লাজায়। ভবনটি ধসে প্রাণ হারায় 1138 জন শ্রমিক। এছাড়া গেল 12 বছরে দেশে পেশাগত দুর্ঘটনায় মারা গেছে মোট 10,210 জন শ্রমিক। দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর এই পরিসংখ্যান উঠে এসেছে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে। এই বাস্তবতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় কর্মক্ষেত্রে নিরাপত্তা কনভেনশন। দুর্ঘটনা থেকে বাঁচবার অধিকার, দুর্ঘটনায় কবলিত হলে তার ভবিষ্যৎ নিরাপদ জীবনের অধিকার। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন মজুরদের জীবনমান উন্নয়নে রাজনৈতিক ও আইনি প্রতিবন্ধকতার কথা বলেন। পলিটিক্যাল টেলেই আমরা রাজনৈতিক লেজুর ভিত্তিতে আমাদেরকে অনেক পেছন নিয়ে গেছে। ভুক্তভোগী ব্যক্তি যে তার নামে যে বিচারটা হচ্ছে সেখানে সে যে অংশগ্রহণ করার সুযোগ পাবে সেটাও কিন্তু নাই। মজুর ও মালিকদের জন্য আলাদা ট্রেড ইউনিয়ন গড়ে তোলার পরামর্শ দেন অর্থনীতিবিদ এম আকাশ। আমরা যাদের বিরুদ্ধে লড়ছি তারা হলো পুঁজিপতি শ্রেণী। এই দলটার 3টা বাহু, একটা হলো অসৎ আমলা, একটা হলো অসৎ ব্যবসায়ী, আর একটা হলো অসৎ রাজনীতিবিদ। আর শ্রমিকের জীবনের ক্ষেত্রে দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। যে শ্রমজীবী মানুষের জীবনের প্রতি উপেক্ষা, অবজ্ঞা, এখানে কোনো ব্যত্যয় নেই। ওই যিনি কারখানার লাইসেন্স দিয়েছে তিনিও মনে করছেন যে এখানে কয়েক হাজার লোক কাজ করে তাতে কিছু যায় আসে না, কারণ তারা শ্রমিক। রানা প্লাজা দিবস উপলক্ষে এবছর জুরাইনে শ্রমিকদের কবরে কোনো রাজনৈতিক দল শ্রদ্ধা জানাতে যায়নি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। কোনো রাজনৈতিক দল কোনোদিন জুরাইনে বা রানা প্লাজায় শ্রদ্ধাঞ্জলি করতে যায় না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জম্মু কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেয়া 5টি কড়া পদক্ষেপের জবাবে পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যার অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা সহ নিজেদের আকাশে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এছাড়া ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তানের নড়বড়ে সম্পর্কে এবার বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনা। এর জেরে উত্তপ্ত হয়ে পড়েছে দুদেশের সম্পর্ক। ভারতের অভিযোগ, হামলায় পরোক্ষভাবে জড়িত পাকিস্তান। এজন্য সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, ভিসা নিষেধাজ্ঞা, কূটনৈতিক বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেয় ভারত। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। বৃহস্পতিবার ভারতের সিদ্ধান্ত ইস্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন এনএসসির জরুরি বৈঠক হয়। পাকিস্তানের ওয়াঘা সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত আসে সেখানে। এ ক্রসিং দিয়ে ভারত থেকে কোনো পণ্য পাকিস্তানে আসা যাওয়া করবে না। এছাড়া পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ বা বের হতে পারবে না। নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে থাকা 1972 সালের সিমলা চুক্তিও বাতিলের ঘোষণা দেয় দেশটি। দিল্লির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে ইসলামাবাদ। যেসব ভারতীয়র কাছে এ ভিসা আছে তাদের 48 ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এর সঙ্গে পাকিস্তানের ভারতীয় দূতাবাসে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় দূতাবাসের কর্মকর্তা 30 জনের নামিয়ে আনতে বলা হয়েছে, যা আগামী 30 এপ্রিল থেকে কার্যকর হবে।
বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয়। দেশটি সতর্কতা দিয়ে জানায়, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দিল্লি ইসলামাবাদ উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ তথ্য 27 এপ্রিল 2 দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের দেয়া তথ্য বলছে, আগামী 28 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা ছিল। ওই দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাতের কথা ছিল। আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ নির্ধারণ করা হবে। নিরাপদ পথচারী পারাপার নিশ্চিত করতে রাজধানীর 4টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট চালু করবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে ঢাকা রোড সেফটি পাইলট প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়িত হবে বলে মনে করেন ডিএমপি ট্রাফিক প্রধান মোহাম্মদ সরওয়ার। আরও জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো রাজধানীর মিরপুর 2-এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে সিগন্যাল লাইট সিস্টেম চালু করল ডিএমপির ট্রাফিক বিভাগ। স্বয়ংক্রিয় এই সিগন্যালিং ব্যবস্থায় পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য সিগন্যাল লাইট জ্বললে চলন্ত গাড়ি একটি নির্দিষ্ট সময়ের জন্য থেমে যাবে। এখানের যে জ্যামজট ছিল তা অনেক বাজেভাবে ছিল। কলেজের স্টুডেন্টদের যাইতে অসুবিধা হইতো, পারাপার করতে অসুবিধা হইতো, তো এটা হয়ে অনেক ভালো হয়েছে। গভর্নমেন্ট কখনোই আপনাকে হাতে ধরে শেখাবে না, সেটা আপনার মধ্যে থেকে চেঞ্জটা আসতে হবে। এখন যেহেতু রাস্তা দেখাই দিয়েছে, সেটা আমরা যদি দেখতে চলতে পারি সেভাবে আমরা ভালো। জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি পরিদর্শন শেষে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মোহাম্মদ সরওয়ার বলেন, এই প্রকল্পের মাধ্যমে ঢাকার রোড সেফটি প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়িত হবে। ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। না হলে দেখা যায় যে কন্টিনিউয়াস লোক পার হয় এবং কন্টিনিউয়াস গাড়ি চলাচল ব্যাহত হয়। This is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal. গত 20 এপ্রিল শুরু হওয়া পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে আগামী 8 মে পর্যন্ত। সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। খাগড়াছড়ি থেকে অপহরণের 9 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। তাদের কয়েক দফায় মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তবে কখন কোথায় তাদের মুক্তি দেওয়া হয় সে বিষয়ে কিছুই জানানো হয়নি। গত 16 এপ্রিল অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের 5 শিক্ষার্থী। তারা হলেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা ও প্রাণীবিদ্যার লংউইমরো। কুষ্টিয়ার কৃষ্টি ও সংস্কৃতির হারানো ঐতিহ্য ফেরাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম আয়োজিত এজিএম ও অভিষেক অনুষ্ঠানে এমন প্রত্যাশা করেন তিনি। এতে বিদায়ী কমিটি সংবর্ধনা আর নতুন কমিটিকে বরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি রেজওয়ানুল হক রাজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি শেখ সাদি, কুষ্টিয়া সাংবাদিক ফোরামের বিদায়ী সাধারণ সম্পাদক আদিত্য শাহিন সহ ঢাকায় কর্মরত কুষ্টিয়ার সকল স্তরের গণমাধ্যম কর্মীরা। ফোরামের সভাপতি আবু বকর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রঞ্জক রিজভী। নতুন স্থপতিদের অনুপ্রাণিত করতে ষষ্ঠবারের মতো কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস বেস্ট আন্ডার গ্র্যাজুয়েট থিসিস অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে, যার উদ্যোক্তা দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম ও ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ। এবারও দেশের 3 জন উদীয়মান স্থপতিকে সম্মাননা দেওয়া হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। দেশের বাইরের খবর, ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 45 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 51,300 ছাড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে কয়েকটি অঞ্চলে দাবানলে ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় 7 শতাধিক ঘরবাড়ি আগুনে পড়ে গেছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ফিলিস্তিনি নিধনে হায়নার মতো নগ্ন উল্লাসে মেতেছে ইসরায়েল। তাদের হিংস্রতা থেকে রেহাই পাচ্ছেন না দুধের শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা কেউই। বুধবার রাতভর হামলা চালিয়ে গাজার আরো ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। এতে ১.৫ বছরেরও বেশি সময় উপত্যকাটিতে ৫১,৩০০ ছাড়িয়েছে প্রাণহানি। স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। প্রবল বাতাসের কারণে বেইত শেমেশ সহ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে প্রশাসন। এইসব এলাকায় বন্ধ রাখা হয়েছে যান ও ট্রেন চলাচল। করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আগুনে পুড়ে গেছে ৭ শতাধিক ঘর। স্থানীয় সময় বুধবার রাজধানী ম্যানিলার বারাঙ্গে ৬৫০ বন্দর এলাকায় সূত্রপাত হওয়া আগুন নিমেষেই চারপাশে ছড়িয়ে পড়ে। ৯ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৭ শতাধিক ঘর। এদিন ম্যানিলার টন্ডর ম্যারিয়ন্সের স্ট্রিটে আরেকটি অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় ৫ শতাধিক ঘরবাড়ি। ২ ঘটনায় গৃহহীন হয়েছে ২৫০০ পরিবার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চলতি বছরে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এবছরের বদলে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। চলতি বছরের জুন জুলাইতে শ্রীলঙ্কায় হবার কথা ছিল সাফের ১৫তম আসর। হোম আর অ্যাওয়ে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় সাফ কর্তৃপক্ষ, কিন্তু এর জন্য আরও কিছু ব্যবস্থাপনা দরকার হওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে এর আয়োজন। তবে ২০২৬ সালে কখন হবে টুর্নামেন্টটি তা স্পষ্ট জানায়নি সাফ কর্তৃপক্ষ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্তমান সভ্যতা বিশ্বজুড়ে বজ্র তৈরির সভ্যতা। 3-0 তত্ত্ব নিয়ে প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে কাতার। সাংবিধানিক ক্ষমতা নিয়ে কাজ গোছানোয় ব্যস্ত ইসি। ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। সংস্কারের আগে নির্বাচন মানবে না মানুষ, বলছে জামাত। বাজারে চালের দাম কিছুটা বাড়তে পারে জানালেন খাদ্য উপদেষ্টা। অর্থনৈতিক ধীরগতিতে দেশে দারিদ্র্য ও বৈষম্য বাড়বে, আশঙ্কা বিশ্বব্যাংকের। এবং জম্মু কাশ্মীর হামলার জেরে দিল্লির পদক্ষেপে পাল্টা জবাব ইসলামাবাদের। আকাশসীমা ও বাণিজ্য বন্ধ সহ একগুচ্ছ সিদ্ধান্ত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।